আচ্ছা দেখো দেখো, কারেন্ট লায়াবিলিটিজ এন্ড কন্টিনজেন্সি, চলতি দায় এবং সম্ভাব্যতা। চলতি দায় তো বলছি আমরা, যে দায়টা অবশ্যই 1 বছরের ভিতর পরিশোধ করতে হয় সেটা চলতি দায়। আর কন্টিনজেন্সি মানে সম্ভাব্যতা, তোমাদের পার্টিতে আসতে পারে। সম্ভাব্যতা কি জিনিস বলো তো? যা ভবিষ্যতে হতেও পারে, নাও হতে না। পারে। নাও হতে পারে। হ্যাঁ, এটাকে বলা হয় সম্ভাব্যতা। আচ্ছা, তো এখানে আমাদের দেখো ইনস্ট্রাকশনে আমাদের কি কি জিনিস চাইতে পারে, জার্নাল, লেজার, ব্যালেন্স শিট, এই তিনটা জিনিস চাইবে সর্বোচ্চ, জাবেদা, খতিয়ান অথবা ব্যালেন্স শিট। তো এই জাবেদা করতে গেলে আমাদের এখানে দুইটা নোটের ব্যবহার আছে। দেখো ডান সাইডে লেখা আছে নোটস পেয়াবেল, দুটো নোটের ব্যবহার, একটা হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং নোট আর একটা জিরো অবলিক নন ইন্টারেস্ট বেয়ারিং নোট। ইন্টারেস্ট বেয়ারিং নোট কি জিনিস? যে নোটের বিপক্ষে সুদ দিতে হয়, যে নোটের বিপক্ষে কি করা লাগে, সুদ দিতে সুদ হয়। দিতে হয়। হ্যাঁ, এটাকে হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং নোট বলে। জিরো বা নন ইন্টারেস্ট বেয়ারিং নোটটা কি জিনিস? যার বিপক্ষে কোনো সুদ থাকে না বাট এটা ডিসকাউন্ট থাকে। দেখো নিচে লেখা আছে আমাদের, এই যে ইন্টারেস্ট বেয়ারিং নোট, নোটের সাথে একটি সুদের হার বা পার্সেন্টেজ দেওয়া থাকবে। জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট, নোটের সাথে সুদের হার থাকবে না। এর সুদের নাম, সুদের তো নাম না, মূলত এটার নাম হচ্ছে, যে গ্যাপটা থাকে, Discount। দুইটা টাকা দেওয়া থাকবে এখানে, এটার নাম হচ্ছে ডিসকাউন্ট। আমরা অঙ্ক করলে বুঝতে পারবো মূলত যে কোনটা সুদের হার আছে আর কোনটা ডিসকাউন্ট। তো দুই ধরনের নোট নিয়ে আমাদের মূলত জাবেদা এখানে ব্যবহার বেশি। তো এই দুই ধরনের নোটকে আমাদের তিনটা স্টেপে জাবেদাই ট্রান্সফার দিতে হয়। দেখো এখানে ছকটা দেওয়া আছে, ডিটেইলস, ইন্টারেস্ট বেয়ারিং নোট, জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট। তো ডিটেইলস বলছে দেখো, ইস্যু বড় সাইন, অর্থাৎ যদি তোমার সংকেতে কখনো উল্লেখ থাকে ইস্যু বড় সাইন এই শব্দটা উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে ইন্টারেস্ট বেয়ারিং নোটে জাবেদা হবে ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর নোটস পেয়েবল ক্রেডিট। আর যদি অঙ্কটা জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট হয় লেনদেনটা, তাহলে ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ডিসকাউন্ট আর নোটস পেয়েবল ডেবিট আর নোটস পেয়েবল ক্রেডিট। আচ্ছা, তাহলে কি বললাম, ইস্যু বড় সাইন যদি থাকে সংশ্লিষ্ট নোটের ক্ষেত্রে এই জাবেদাগুলো হবে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যাশ হবে, অ্যাকাউন্টস পেয়েবল কখন হবে এগুলো আমরা পরবর্তীতে বুঝতে পারবো। সেকেন্ড স্টেপে দেখো অ্যাডজাস্টিং রিকগনাইজ অ্যাক্রুড ইন্টারেস্ট, মানে এই অ্যাডজাস্টিং এন্ট্রি থাকা মানে সমন্বয় করতে হবে। সমন্বয় কি? ইন্টারেস্ট বেয়ারিং নোটের সুদের সমন্বয়, জিরো ইন্টারেস্টের ডিসকাউন্টের সমন্বয়, মানে এই শব্দগুলো আমাদের উল্লেখ থাকতে পারে, অ্যাডজাস্টিং রিকগনাইজ অ্যাক্রুড ইন্টারেস্ট। আচ্ছা, তো দেখো সুদের জন্য যদি ইন্টারেস্ট বেয়ারিং নোটে যাবে হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট আর নোটস পেয়েবল ক্রেডিট। যদি নোটটা পরিশোধ করতে হয় সংশ্লিষ্ট নোট, তো যেহেতু ইন্টারেস্ট বেয়ারিং নোট আমরা বলছি সুদ সহ পরিশোধ করতে হবে, তাই নোটস পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর এখানে হচ্ছে জিরো ইন্টারেস্টে শুধু নোটস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। দেখো তোমরা যারা রেগুলার ক্লাস করছো, আমি লং টার্ম লায়াবিলিটিস চ্যাপ্টার করাইছিলাম, এই কারেন্ট লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস চ্যাপ্টারের জাবেদাগুলো কিন্তু প্রায় একই ধরনেরই। ঠিক আছে। কি মনে পড়ে যারা করছো? আচ্ছা, তো এই শখটা নিয়ে কারো কোনো কি প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, সবাই স্ক্রিনশট দাও, অবশ্য আগেতে দেওয়া ছিল, যদি নতুন কেউ থেকে থাকো, ফার্স্ট ইয়ারে করাইছিলাম যখন, যদি কেউ নতুন থেকে থাকো স্ক্রিনশট দিয়ে সুন্দর করে খাতায় তুলে নেবা। আমাদের প্রথমে স্টেপ ছিল জার্নাল, সেই জার্নালের বিষয়ে আমরা একটু কথা বললাম। এখন আমাদের এই চ্যাপ্টারে আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। দেখো ওই যে আমি বলছিলাম সব সময় ক্যাশ হবে, তবে ক্যাশের পরিবর্তে অ্যাকাউন্টস পেয়েবল তখন হবে যদি ইন পেমেন্ট শব্দটা বলা থাকে, যে অঙ্কে ইন পেমেন্ট কথা বলা থাকলে ক্যাশের পরিবর্তে অ্যাকাউন্ট পেয়েবল বসবে। এটা গেল হচ্ছে নোট সংক্রান্ত আমাদের তথ্য। এবার এই চ্যাপ্টারে আমাদের ওয়ারেন্টির ব্যবহার আছে। তো ওয়ারেন্টিটা কিভাবে আমরা ইউজ করবো একটু দেখি। ওয়ারেন্টি হিসাব করার পদ্ধতি দুইটা পদ্ধতি, এটি দুটি পদ্ধতি হিসাব করা হয়। একটা হচ্ছে পার্সেন্টেজ বা অ্যাভারেজ বলা থাকলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি ক্রেডিট। আর অঙ্কে সরাসরি টাকা দেওয়া থাকলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই হচ্ছে আমাদের দুইটা সিস্টেমের মূলত জাবেদা আসে এখানে। একটা হচ্ছে পার্সেন্টেজ বা অ্যাভারেজ বলা থাকলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড লায়াবিলিটি আন্ডার ওয়ারেন্টি ক্রেডিট। অঙ্কে সরাসরি টাকা দেওয়া থাকলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। নোটে বলা হয়েছে ওয়ারেন্টি সর্বদা 1 বছরের জন্য করতে হয়। এখানে ফলাগুলো একটু পড়ি নাই, একটু বুঝে নিও সবাই। এটা কি নোটেরই ওয়ারেন্টি? নোটের ওয়ারেন্টি না, পণ্য তুমি বিক্রি করবা, বিক্রয়ের সাথে ওয়ারেন্টি প্রদান করা হবে। সেক্ষেত্রে এই নোট বলতে তো নোটিশ দেওয়া আর কি, ঠিক আছে, এই নোটিশটা দেওয়া এই জন্য যে ওয়ারেন্টি সর্বদা 1 বছরের জন্য হবে।
নোটের ভিতর কোনো ওয়ারেন্টি থাকবে না, তুমি যখন পণ্য বিক্রি করবা তখন একটা ওয়ারেন্টির ফাংশন আসবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে বলছি। জি ভাই। অথবা শুধু ওয়ারেন্টির জন্য তোমাকে আলাদা করে জাবেদা আসবে। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সিম্পলি নিয়মগুলো গেল, ঠিক আছে। তো এই নিয়ম অনুযায়ী আমরা দেখো অঙ্ক শুরু করি। দেখি একটু, আমাদের 4 মার্কের জন্য এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো, পুষ্পিতা কোম্পানি বড় টাকা 60,000 নভেম্বর 1, 2014 10% 3 মান্থ নোট। পুষ্পিতা কোম্পানি ঋণ নিচ্ছে 60,000 টাকা নভেম্বর মাসের 1 তারিখ 2014 সালে। দেখো, সুদের হার উল্লেখ আছে, তো যদি সুদের হার উল্লেখ থাকে, একটু আগে কি বললাম, এটা কি নোট? ইন্টারেস্ট বেয়ারিং নোট। অবশ্যই ইন্টারেস্ট বেয়ারিং নোট, 3 মাস মেয়াদি, সুদের হার 3, মানে নোটের মেয়াদ 3 মাস। এই একটা লাইন দিছে, লাইন দিয়ে তোমাকে বলছে প্রিপেয়ার পুষ্পিতাস নভেম্বর 1, 2014 এন্ট্রি। 2014 সালের নভেম্বর মাসের 1 তারিখে পুষ্পিতার জাবেদাগুলো দেখাও। December 31, 2014 অ্যানুয়াল অ্যাডজাস্টিং এন্ট্রি, অ্যানুয়াল অ্যাডজাস্টিং বাৎসরিক সুদের সমন্বয় দেখাও। অ্যান্ড February 1, 2015 এন্ট্রি, February 1 তারিখ 2015 সালে এন্ট্রি দেখাতে বলছে। তো আমাদের মূলত 3টা এন্ট্রি চাইছে এখানে, November 1, 2014, December 31, 2014, আর অ্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট। ক্লিয়ার? December 31, ঠিক দুই আছে। হাজার চোদ্দ অ্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট এবং February 1, 2015, মূলত এই 3টা স্টেপে আমাকে জাবেদা দিতে বলছে। একটা জাবেদা আছে, একটা অ্যাডজাস্টিং এন্ট্রি, পরে তো আবার জাবেদা আছে। তো প্রথম কথা হচ্ছে November 1 তারিখ 2014 সালে আমাদের কি হয়েছে দেখো, পুষ্পিতা কোম্পানি বরোড মানে কি, ঋণ নিছে 60,000 টাকা। তাহলে ঋণ নেওয়া আমাদের বলা ছিল ইস্যু বড় সাইনিং এর ক্ষেত্রে দেখো ইন্টারেস্ট বেয়ারিং নোটে জাবেদা, এটা আমাদের ছিল এই যে বড়টা বলা ছিল। বলছিলাম ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট, তো অল টাইম ক্যাশ হবে, যদি ইন পেমেন্ট থাকে তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হবে। তো এখানে কি অ্যাকাউন্টস পেয়েবল হওয়ার সুযোগ আছে? নাই, ইন পেমেন্ট নাই, তো অবশ্যই ক্যাশ ডেবিট নোটস ক্যাশ। পেয়েবল ক্রেডিট হবে, তাই তো? জি ভাই। তাই দেখো আমরা লিখছি 14 নভেম্বর 1, ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট 60,000। এইবারে দেখো বলছে ওই যে December 31 অ্যানুয়াল অ্যাডজাস্টিং এন্ট্রি, অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বলছে। অ্যাডজাস্টিং এই যে একটু আগে দেখাইছি, অ্যাডজাস্টিং মানে ইন্টারেস্ট বেয়ারিং নেটের সুদের সমন্বয়, আর জিরো ইন্টারেস্ট হলে ডিসকাউন্টের সমন্বয়। এই দেখো এই যে অ্যাডজাস্টিং, ঠিক আছে। হ্যাঁ ভাই। জি ভাই। তো আমাদের ইন্টারেস্ট বেয়ারিং নোটে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, তো আমরা দেখো সেই জাবেদাটা দিছি। এখন কয় মাসের সুদের সমন্বয় সেটা বুঝতে হবে। আমি ঋণ নিচ্ছি 2014 সালের নভেম্বর 1 তারিখে, আমাকে সুদের সমন্বয় করতে বলছে ওই সালের December 31, তাহলে আমি ওই বছরে পাইছি মাত্র 2 মাস, নভেম্বর এবং ডিসেম্বর। তাই দেখো এখানে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 10% কেটে 2 মাসের সুদের সমন্বয় করছি। সুদ কাটার ক্ষেত্রে একটু সবাই সুদের সমন্বয়ের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে কোন তারিখে আমি নোট বা সুদ মানে ঋণ নিছি এবং কোন তারিখে সুদের সমন্বয় করছি, তারিখগুলো দেখতে হবে, মাসগুলো দেখতে হবে। এখানে অনেকে প্রথমে 3 মাস কাটে ফেলায়, যে ভাই 3 মাস লেখা আছে, কিন্তু তোমাকে দেখতে হবে কোন তারিখে নিছো, কোন তারিখে সুদ কাটতেছো, সমন্বয় করতেছো। বুঝা গেছে? জি ভাই। ওকে, লাস্ট এন্ড ফাইনাল এন্ট্রি আমাদের কি বলছে দেখো, এন্ড February 1, 2015 এন্ট্রি, 2015 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখের এন্ট্রিটা দেখাইতে বলছে। এখন 2015 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কি দেখাবো? দেখো, তুমি একজনের কাছ থেকে 2014 সালের নভেম্বর 1 তারিখে ঋণ নিছো 60,000 টাকা। এখন মেয়াদ ছিল 3 মাস, তাহলে 14 সালের নভেম্বর থেকে শুরু করে 3 মাস ফিল আপ হবে কোথায় যে? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে। জানুয়ারিতে 3 মাস হয়ে যাবে February 1 তারিখে, তাইলে অবশ্যই তাকে টাকা দেওয়া লাগবে নাকি? জি ভাই। জি ভাই। জি আচ্ছা, ভাই। তো মনে রাখবা, সবসময় একটা কথা মনে রাখবা, টাকা দিতে গেলে যার কাছ থেকে সুদের বিনিময়ে টাকা আনবা তার সুদ সমন্বয় করে তারপরে টাকা দিতে হবে। সুদের কারবার সম্পর্কে আশেপাশে তোমাদের লোক থাকলে দেখো যে আসলে যার কাছ থেকে টাকা নিবা তার সুদ আগে, মানুষ তারা বলে যে আগে সুদ দাও পরে লাভ দেয় না, আগে সুদ দাও পরে মেইন টাকা দেয় না, এমন একটা অবস্থা। তার মানে সুদের যে নোটটা আছে এই নোটের ক্ষেত্রে পরিশোধের ক্ষেত্রে তোমাকে আগে সুদের সমন্বয় করতে হবে, ফুল যে কয় মাসের সুদ তোমার কাছে পাবে, তারপরে তোমাকে নোট পরিশোধ করতে হবে। কথা কি বোঝাতে পারছি আমি? জি জি ভাই। ভাই। তাহলে দেখো তো আমরা
নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এখানে সুদের মাত্র 2 মাসের সমন্বয় করছিলাম, 1 মাসের সমন্বয় কি সমন্বয়ের জন্য কোনো এন্ট্রি করছিলাম আমরা ওখানে? করি নাই। তাহলে না পরিশোধের একবার আগে না। তোমাকে আগে আর 1 মাস নিশ্চিত হতে হবে। তাই এখানে দুইটা, এটা প্রথম মানে এটা রোমান সংখ্যা দেয়, 1 নম্বর ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল কিন্তু 1 মাসে আসে 500 টাকা। তাহলে 2 মাসে 1000, 1 মাসে 500, মোট 3 মাসে কত আসতেছে? 1500। বুঝা গেছে? এইবার তুমি এই 1500 টাকা সুদ সহ তাকে নোট পরিশোধ করবা। তাহলে 60,000 টাকার নোট নিছিলা, তাকে দেখো ক্যাশ ক্রেডিট করতেছে 61,500 টাকা। নোটের মূল্য 60,000, সুদের দাম 1500, সুদ দিচ্ছে 1500, মোট 61,500 টাকা তোমার দেওয়া লাগতেছে। 60,000 টাকার নোটের বিপক্ষে সুদ সহ কত দেওয়া লাগতেছে? 61,500 টাকা। 61,500। হ্যাঁ। ভাই এই যে 2 মাসের সুদ দিলাম আর পরে 1 মাস সমন্বয় করলাম, তাহলে আবার ইন্টারেস্ট পেয়েবলে 1500 দেবো কি জন্য? ওইটা তো সব সমন্বয় করছো, পরিশোধ করনি তো, তুমি তো কাইটে রাখছো কেবল যে অমুক আমার কাছে টাকা পাবে। দেখো পেয়াবেল বলতে কি দায় না, এখন তুমি তো দিয়ে পারোনি তুমি, পারতো? ও আর কি, তুমি কাউন্ট করছো সমন্বয় শুধু। করার পরে ইয়েস, ওটা তারে পরিশোধ করব। ইয়েস, তুমি তো কাউন্ট করে রাখতেছো যে অমুক আমার কাছ থেকে টাকাটা পাবে, পেয়াবেল। পাইনি, এখনো দিয়ে পারোনি তো তুমি। দায় তোমার কাছে ছিল, তারপরে দায় পরিশোধ করতেছো। ঠিক আছে? জি ভাই, নোটের সব সুদ সহ দিয়ে দেবো তারে। এটা তো অবশ্যই যে তাকে সুদ তো দিতেই হবে। আচ্ছা, এইটা তাহলে ক্লিয়ার? স্ক্রিনশট হয়েছে সবার? জি হ্যাঁ ভাইয়া। ভাই নিছি। আচ্ছা, পরে দেখি কি আছে অঙ্ক আমাদের। আচ্ছা, আমি সব অঙ্ক তোমাদের বলছি করাবো না, আমাদের যতগুলো দরকার আমরা সেইগুলো জাস্ট করব। আচ্ছা, এই অঙ্কটা দেখো, 4 মার্কের জন্য এই অঙ্কটা তোমরা সবাই পারো। ভ্যাটের অঙ্ক যেহেতু করছো, সেই আলোকে এই অঙ্কটা আছে, এই জন্য আলোচনা করে দিচ্ছি। In providing accounting service to a small business, you encounter the following situation pertaining to cash sales. নগদ বিক্রয়ের সাথে সব সম্পর্ক। এখানে দুইটা কোম্পানি লেনদেন আছে, দিয়ে বলছে প্রিপেয়ার দ্য এন্ট্রি টু রেকর্ড দ্য সেলস ট্রানজাকশন এন্ড রিলেটেড ট্যাক্স ফর ইচ ক্লায়েন্ট। স্যার আপনার আওয়াজটা ছোট করে আসছে স্যার। ছোট আসতেছে মানে? আমি একটু স্ক্রিন বড় করে দিছি। সাউন্ড ভালো শোনা যাচ্ছে না ভাই, আপনার সাউন্ড কথা। ও, সাউন্ড কি দেখুন। এখন শোনা যাচ্ছে? জি ভাই এখন শোনা যাচ্ছে। এখন ঠিক আছে স্যার। ও, হতে পারে মাঝে মাঝে নেটের সমস্যা। আচ্ছা, তাহলে খেয়াল করো আমাদের কি বলা হয়েছে। ইন প্রোভাইডিং অ্যাকাউন্টিং সার্ভিস টু এ স্মল বিজনেস ইউ এনকাউন্টার দ্য ফলোইং সিচুয়েশন পারটেইনিং টু ক্যাশ সেল। যে তথ্যগুলো দেওয়া আছে সব নগদ বিক্রয়ের সাথে সম্পর্কিত। দুইটা তথ্য দিয়ে তোমাকে বলছে প্রিপেয়ার দ্য এন্ট্রি টু রেকর্ড দ্য সেলস ট্রানজাকশন এন্ড রিলেটেড ট্যাক্স ফর ইচ ক্লায়েন্ট। প্রতিটা ক্লায়েন্টের জন্য যে ট্যাক্সের বিষয়টা আছে এইটার জন্য তুমি জাবেদা দাও। এখন প্রথম 1 নাম্বার রিকোয়ারমেন্টটা দেখো, এক্স কোম্পানি রিংস আপ সেলস এন্ড সেলস ট্যাক্স সেপারেটলি অন ইটস ক্যাশ রেজিস্টার। এক্স কোম্পানি দেখায় বিক্রয় এবং বিক্রয় কর আলাদাভাবে। সেপারেটলি মানে কিভাবে? আলাদাভাবে, ঠিক আছে? এবার দেখো, অন এপ্রিলের 10 তারিখে দ্য রেজিস্টার টোটাল সেলস ছিল 25,000 এন্ড সেলস ট্যাক্স ছিল 1500। এপ্রিলের 10 তারিখে ওই রেজিস্টারের নিকট মোট বিক্রয় ছিল 25,000 এবং বিক্রয় কর বাবদ টাকা ছিল 1500। এখন বিক্রয় আর বিক্রয় কর দেওয়া আছে, একটু খেয়াল করতে হবে। নিয়মটা হয়তো আমি আগে দেখাইনি বা তোমরা জানো না, তারপরও এগুলো পণ্য বিক্রি করলে যাবে তা কি হয় আমার একটু সেটা বলো। ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। হ্যাঁ, নগদে। আমরা যদি নগদে বিক্রি করি ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট হয়, যেহেতু এখন নগদে বলছে। তো এখানে মনে রাখবা এদের সাথে যদি ট্যাক্সটা থাকে তাহলে সেক্ষেত্রে হবে সেলস ট্যাক্স পেয়াবেলটা ক্রেডিট। আবার বলি, পণ্য বিক্রি করলে সিম্পল যে জাবেদাটা হয় ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, সেটা তো দিলাম। এবার এদের সাথে যদি ট্যাক্স থাকে উল্লেখ, তাহলে সেই ট্যাক্সটাও পেয়াবেলটাও ক্রেডিট হবে। সেলস ট্যাক্স উল্লেখ আছে, সেলস ট্যাক্স পেয়াবেল ক্রেডিট। বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ, তাহলে যাবে তো কি সেলস ট্যাক্স ডেবিট আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। না, তা হবে কেন? এখন তো তুমি বিক্রয় দেখাবা, ওটা তো পরিশোধ করে পারোনি, ওটা তো তুমি তো পরিশোধের কথা বললো। আমরা হচ্ছে বিক্রয়
এবং বিক্রয় করকে রেকর্ড করতেছি। তাহলে দেখো ক্যাশ ডেবিট, দেখো ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট প্রথম যাবে যারা এপ্রিল 10। এটা হচ্ছে আমরা প্রথমে বিক্রয় এবং বিক্রয় কর তাহলে আলাদা করে দেখাইছে, মানে বিক্রয়ের ভিতর বিক্রয় করটা অন্তর্ভুক্ত নাই, টাকাটা আলাদা করে দেখাই দিছে। তাহলে বিক্রয় আর বিক্রয় কর থাকলে যে যাবে দ্য সিম্পল ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, আর বিক্রয় কর আছে বিদায় সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট। তাই দেখো সেলস এর মান 25,000, সেলস ট্যাক্স পেয়েবল 1500, মোট 26,500। কোনো কথা আছে? জি ভাই। না ভাই। সেকেন্ডটা দেখো, ওয়াই কোম্পানি ডাজ নট সেগ্রিগেট সেলস এন্ড সেলস ট্যাক্স। ওয়াই কোম্পানি আলাদা করে দেখায় না বিক্রয় এবং বিক্রয় কর, তার মানে বিক্রয়ের মধ্যেই তাদের বিক্রয় কর অন্তর্ভুক্ত থাকে। আগেরটাই বলছিল তারা আলাদা করে দেখায়, তাই বিক্রয়ের টাকা আলাদা, বিক্রয় কর আলাদা ছিল, বাট এখানে দেখায় না, তার মানে বিক্রয়ের ভিতরে অবশ্যই বিক্রয় কর অন্তর্ভুক্ত আছে নাকি? আচ্ছা ওকে, তাহলে দেখো আমাদের এখানে বলা হয়েছে ইট রেজিস্টার টোটাল সেল ফর এপ্রিল 15 ইজ টাকা 18,404। এটা রেজিস্টারের নিকট মোট বিক্রয় ছিল 18,404 টাকা, হুইচ ইনক্লুড, যার ভিতরে 7% সেলস ট্যাক্স, যার ভিতরে 7% বিক্রয় কর অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা। আগেরটাই কিন্তু 1500 টাকা কেটে বলেছিল, বাট এখন বলেছে এর ভিতরে আছে কত টাকা আমি জানি না, তোমাকে কাটতে হবে। প্রথম কথা হচ্ছে বিক্রয় এবং বিক্রয় কর আছে, চোখ বুঝে আগে জাবেদা দিব, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট, একই জাবেদা, তাই তো? জি ভাই। জি ভাই। এবার টাকার ক্ষেত্রে ভাই তোমরা সবাই যেহেতু ভ্যাটের প্রিপারেশন নিছো, এখানে ইনক্লুড আছে, ইনক্লুড থাকলে টাকা কিসে বসে? ক্যাশে বসে। ক্যাশে বসে। তাহলে 18,404 আমরা ক্যাশে বসাইছি, আর আমরা তো জানি 5/105 বা সামথিং যা থাকে, তাহলে 7 মানে 7/107। দেখো সেলস ট্যাক্স পেয়েবল তাই করছে 18,404 গুণ 7/107, ডিফারেন্সটা ডিফারেন্সটা করলে আমরা সেলসের টাকা, অর্থাৎ এখানে টাকাটা একটু নেমে গেছে। সেলস ট্যাক্স পেয়েবল হবে 1,204 আর সেলস এর টাকা হবে 17,200। কোনো কোশ্চেন? না নাই। স্ক্রিনশট কমপ্লিট। জি ভাই। এটা স্যার ব্যাট পে বলে স্যার আমরা যেভাবে করতাম, অর্থাৎ ইনক্লুড ব্যাট হয়তো ক্যাশের জন্য, আর এই পার্সেজের জন্য, সেলস এর জন্য স্যার আউটপুট ব্যাট হতো। এখানে স্যার সরাসরি সেল ট্যাক্সেই বসে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে তোমার যেটা বলা আছে সেইটাই তোমাকে করতে হবে।